পৃথিবী পৃথিবী আমরা যতটুকু জানি সূর্যের পাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এটি পৃথিবীর সূর্যলগ্ন থেকে এই নিয়মে পরিচালিত হয়ে আসছে। কিন্তু এখানে একটা প্রশ্ন সামনে আসে, এই কক্ষপথটির আকার কি? এই মধ্যে আসে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলার। তিনি এসে তার দুটি গুরুত্বপূর্ণ সূত্র দেন। এর মধ্যে প্রথমটি এই হলো যে সকল গ্রহের অরবিট উপবৃত্তাকার, এবং আরেকটি সূত্র দেন, সেটি হলো নির্দিষ্ট টাইম ইন্টারভালে এই গ্রহ তার কক্ষপথে যে এরিয়া তৈরি করে, অর্থাৎ যে ক্ষেত্রফল তৈরি করে, তা সেই নির্দিষ্ট টাইম ইন্টারভালে যে কোনো সময় সমান। কিন্তু এখানে আসে প্রশ্নটা, এই দুটো তত্ত্ব কেন সত্য? এটাই এখন আমরা বোঝার চেষ্টা করব। আমরা যেমনটি দেখছিলাম যে আমাদের পৃথিবী অর্থাৎ যে কোনো গ্রহই একটি উপবৃত্তাকার অরবিটে ঘুরে। এখন আমরা সেটাই বোঝার চেষ্টা করব কেন এই তত্ত্বটা কাজ করে। প্রথমে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের প্ল্যানেট আর্থ, এটা হলো সূর্য। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি এই দুটোর মধ্যকার একটা মহাকর্ষ বল কাজ করে, যেটা ঠিক এইরকম। এবং যদি এই বস্তুটি অর্থাৎ গ্রহটি স্থির অবস্থায় থাকে, তবে তা সূর্যের মহাকর্ষ বলের কারণে সরাসরি গিয়ে সূর্যের সারফেসে গিয়ে পতিত হবে। কিন্তু আমরা এটাও জানি যে পৃথিবী চিরকাল ধরে একটি নির্দিষ্ট গতিতে গতিশীল। এখন এই গতিটা আসবে বিগ ব্যাং এর পরবর্তী এই সময় থেকে সকল পার্টিকেল অর্থাৎ এনার্জি একটি নির্দিষ্ট বেগে গতিশীল আছে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র। তবে এই গতি সবসময় পৃথিবীর ক্ষেত্রে একই ছিল না, কারণ বিভিন্ন মহাজাগতিক এই ঘটনার কারণে এই গতি কিছুটা পরিবর্তিত হয়েছে। কিন্তু বেশ কয়েক হাজার কিংবা বিলিয়ন বছর ধরে পৃথিবীর গতি অর্থাৎ পৃথিবী যে সব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল সেই সব ম্যাটেরিয়ালের গতি এখন। সেজন্য আমরা বলতে পারি পৃথিবীও চিরকাল ধরে ভি বেগে গতিশীল ছিল। এখন যেহেতু এখানে দু ধরনের টান পৃথিবীর উপর দু ধরনের টান বা ফোর্স কাজ করছে, তাই আমরা এখানে আরো একটা জিনিস দেখতে পাই। কিছু টান পৃথিবীকে এদিকে নিয়ে যেতে চাইছে এবং এই মহাকর্ষীয় বল পৃথিবীকে এদিকে নিয়ে যেতে চাইছে। তাই এটার কক্ষপথ হবে কিছুটা এইরকম, অর্থাৎ বেঁকে যাবে। এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে। ধরা যাক আমাদের এখানে একটি পাথর আছে, এই জায়গায় হলো একটা সারফেস। আমরা যদি পাথরটিকে নির্দিষ্ট একটি বেগে ছুঁড়ে ফেলতে পারি, তবে তা এরকম একটি প্যারাবোলা আকার ধারণ করবে, তার ট্র্যাজেক্টরি, এবং ঠিক সময় এই জায়গায় গিয়ে পড়বে। কিন্তু এখানকার একটা শেষ আছে। আমরা যদি এই বলটিকে আরো বেশি বেগে মারতে পারি ঠিক এইভাবে, তাহলে এটি চারপাশ দিয়ে এভাবে একটি বৃত্তাকার অরবিটে ঘুরতে থাকে। এই একই জিনিস পৃথিবীর ক্ষেত্রেও ঘটে। পৃথিবীকে ছুঁড়ে ফেলা হয়েছে, অর্থাৎ পৃথিবী এখানে পড়ার কথা, কিন্তু পৃথিবীর বেগ এতটুকু বাধাকে অতিক্রম করে এইভাবে ঘুরতে থাকে। ঠিক এইভাবে। কিন্তু কথা হলো এই এনার্জি কাজে লাগিয়ে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পৃথিবী একটি সম্পূর্ণ বৃত্তাকার অরবিটে ঘুরছে, কিন্তু সেটি হবার কথা নয় এবং পরীক্ষালব্ধ ফলাফল আমাদের তাই বলে। এখানে আরো একটি ফ্যাক্টর হলো
মহাকর্ষীয় বলের কারণে ত্বরণ সৃষ্টি হওয়া। এবং আমরা জানি ফোর্স সমান হলো জি এম এম বার আর স্কয়ার। এখানে দূরত্বের সাথে একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে দূরত্বের বর্গের সাথে, অর্থাৎ দূরত্ব যদি কমে বল ততই বাড়বে, বল যত বাড়বে তার দ্বারা সৃষ্ট ত্বরণ ততই বৃদ্ধি পাবে, ত্বরণ যত বেশি হবে বস্তুর গতি ততই বেশি হবে। অর্থাৎ এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটি সবচেয়ে কম, তাই এখানে পৃথিবী বেশি বেগ লাভ করবে। বেশি বেগ লাভ করায় পৃথিবী দূরে ছিটকে যেতে চাইবে, কিন্তু যখন এই ছিটকে যাওয়ার বেগটি সূর্যের মহাকর্ষ বলকে অতিক্রম করবে তখন আমরা বলবো সেই ব্যক্তি হলো বস্তুর এস্কেপ ভেলোসিটি। কিন্তু এখানে পৃথিবী সেই এস্কেপ ভেলোসিটি অর্জন করতে পারে না, তাই তাকে পুনরায় আবার ফিরে আসতে হয় এবং আবার সেই আগের জায়গায় এসে থামতে হয়, এবং এখান থেকেই এই চক্রাকার ঘটনাটি ঘটতে থাকে এবং ফলাফল স্বরূপ আমরা পাই একটি উপবৃত্তাকার অরবিট। এখন আমরা যেটা দেখলাম সেটা হলো কেপলারের প্রথম সূত্র। এখন আমরা দেখব আরো একটি মজার ঘটনা। অরবিট একটি উপবৃত্ত এবং এর একটি ফোকাস, আমরা জানি উপবৃত্তের দুটি ফোকাস পয়েন্ট থাকে, একটি পয়েন্ট এখানে একটি পয়েন্ট এখানে, এবং একটি ফোকাস পয়েন্টে সেই সূর্য কিংবা তারা যাই থাকুক সেটি এখানে অবস্থান করে, এবং এই উপবৃত্তটির পরিধিটি হলো সেই বস্তুর অরবিট, আমাদের ক্ষেত্রে পৃথিবী। এবং আমরা ধরা যাক আমরা 100 সেকেন্ডের হিসাব করব। ধরা যাক 100 সেকেন্ডে পৃথিবী সূর্যের কেন্দ্রের সাথে ঠিক এই ক্ষেত্রফলটি তৈরি করছে, এই ক্ষেত্র আমরা এটার নাম দিব A1, এবং পরবর্তী 100 সেকেন্ড এটা যে কোনো 100 সেকেন্ড হতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এদের মধ্যকার দূরত্বটা বেশি এবং এই ক্ষেত্রে কম। এর প্রধান কারণ হলো এই ক্ষেত্রে পৃথিবীর বেগ বেশি থাকে, কারণ এটি সূর্য থেকে বেশি কাছে, এবং বেগ বৃদ্ধির কারণে এটি বেশি দূরত্ব অতিক্রম করে, এবং এটি হলো সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বের পয়েন্ট। সেজন্য এখানে বেগটি খুবই কম হয় এবং তা অল্প দূরত্ব অতিক্রম করে। এবার আমরা এই এরিয়াটাকে নাম দেই A2। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র আমাদের বলে A1 সমান হলো A2। এবার আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব কেন এই বিষয়টি সত্য। আমরা এই চিত্রটিকেও এখানে রেখে দিব, কারণ এটা পরবর্তীতে আমাদের জিনিসটি বুঝতে আরো বেশি সাহায্য করবে। তবে আপাতত এদিকে মুছে ফেলা যাক। আমরা জানি যেহেতু গ্রহগুলো ঘুরছে তাই এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বিষয়টি সামনে আসে, যেটিকে আমরা প্রকাশ করি গ্রুপ অক্ষর ওমেগা দিয়ে, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান বলা যায় mvr। m হলো বস্তুটির ভর, v হলো বস্তুটির বেগ, বেগ কনস্ট্যান্ট হতে পারে, পরিবর্তনশীল হতে পারে, এবং r হলো বস্তুটির বিভিন্ন স্থানে তার অরবিট থেকে সেই পৃথিবী কিংবা গ্রহটির দূরত্ব। এখন এই আরও পরিবর্তিত হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হলো এই ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট হলো m সমান হলো কেজি, v মানে হলো s/t, r মানে হলো s। r মানে s কারণ হলো এটি একটি ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের একক সবসময় মিটার, সেকেন্ড, মিটার এবং মিটার এইভাবে প্রকাশ করা হয়। দূরত্ব বলতে বোঝাচ্ছে এখানে মিটার, এস মানে হলো সেকেন্ড, কেজি হলো বস্তুটির ভর। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হলো কেজি, এই এম আর এম গুণ করলে
এম স্কোয়ার বাই এস। এখন এখানে আমাদের আরেকটি বিষয় চলে আসছে, সেটি হলো কেজি এম স্কোয়ার বাই এস। এখন আমরা জ্যামিতির এ থেকে জানি যে ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে ক্ষেত্রফলের একটি ডিরেক্ট সম্পর্ক আছে। কিন্তু এখানে ক্ষেত্রফলটি আসবে কিভাবে? ক্ষেত্রফলটি মূলত আসে ভি সমান লেখা যায় যেহেতু এস বাই টি, আর সমান আর, তাহলে এম বাই টি এস আর আর। এখানে যেহেতু দুটি দূরত্ব আছে এবং দুটি দূরত্বের দ্বারা তৈরি ক্ষেত্রফল, অর্থাৎ কিছুটা এমন, এই ক্ষেত্রে এই দুটো হলো আর এবং এটা হলো এস, এটি হলো সেই ক্ষেত্রফল। এখন এখানে ক্ষেত্রফলটি যে কোনো কিছু হতে পারে, এটি ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে কিংবা একটি বৃত্তের অংশের ক্ষেত্রফল হতে পারে, সেটি আমাদের দেখার বিষয় না। আমরা এখানে এইটুকু বুঝতে পারছি যে এই জায়গায় একটি ক্ষেত্রফল তৈরি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান এম বাই টি এস আর। এখন এখানে আরেকটা কথা সামনে আসে, সেটি হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ বা সংরক্ষিত, এটি একটি নির্দিষ্ট ক্লোজ সিস্টেমের মধ্যে কখনোই হারিয়ে যেতে পারে না। এবং ভর, সেই গ্রহটির ভর কখনোই চেঞ্জ হয় না, অর্থাৎ এটাও একটি কনস্ট্যান্ট। আর যেহেতু আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলছি, অর্থাৎ 20 সেকেন্ড ধরলে 20 সেকেন্ড, 100 সেকেন্ড ধরলে 100 সেকেন্ড, তাই এই টাইম এটাও এখানে কনস্ট্যান্ট অর্থাৎ কনজার্ভ। এবং এই এস আর কে আমরা আলাদাভাবে এস আর না লিখে একটি ক্ষেত্রফল আকারে প্রকাশ করব। যেহেতু এখানে সকল বস্তুই কনজার্ভ এবং এই ওমেগাকে কনজার্ভ হিসেবে প্রকাশ করার জন্য আমাদের এখানে এই দুটি কনজার্ভ আছে, কিন্তু আমাদের আরো একটা টার্মকে কনজার্ভ হিসেবে প্রকাশ করা লাগবে, আর সেই টার্মটি হলো এ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এরিয়া সকল জায়গায় কনজার্ভ অর্থাৎ সমান। এবার আমরা আরো একটি উপায় এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা আগে দেখলাম ওমেগা সমান লেখা যায় এম বাই টি টাইমস এ। এবার যদি আমরা দুই পাশে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা দেখতে পাবো ডি ওমেগা বাই ডি টি সমান, এখানে যেহেতু এম এবং টি দুটি কনস্ট্যান্ট, টি এখানে কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা এখানে কনসিডার করছি টি সমান হবে কনস্ট্যান্ট, তাই এটি আমাদের ডেরিভেটিভের বাইরে থাকে টাইমস ডি এ বাই ডি টি। এবার আমরা ম্যাথমেটিক্স এর বাইরে গিয়ে অর্থাৎ ফিজিসিস্টদের মেথডে ডিটি আর ডিটি কে কাটাকাটি করে দেব, যেহেতু এই দুটো অবশ্যই একটি ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি ওমেগা সমান এম বাই টি ডি এ। ডি বলতে বোঝায় ওমেগা ফাংশনটিতে খুবই ছোট্ট একটি চেঞ্জ, ডি এ বলতেও বোঝায় এরিয়া ফাংশনটিতে খুবই ছোট্ট একটি চেঞ্জ। এবং এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি যে ওমেগা যেহেতু কনজার্ভ, এটির মান কখনোই পরিবর্তিত হয় না। এটির মান যেহেতু পরিবর্তিত হয় না, তাই এটির কোনো চেঞ্জ নেই, নির্দিষ্ট অর্থাৎ ইনফিনিটেসিমাল সময় পর এটির কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এটি সমান 0। এম আর টি ডেরিভেটিভের বাইরে আছে, তাহলে এটি এভাবেই থাকবে। এবং এখানে ডি এ, এটিকে যদি আমরা এদিক নিয়ে আসি তাহলে দেখা যায় ডি এ সমান টি বাই এম গুণ 0, যা নিঃসন্দেহে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এ সমান 0, অর্থাৎ এরিয়া ফাংশনটিতেও কোন রকমের পরিবর্তন দেখা যায় না, এটি একটি কনস্ট্যান্ট। এটাই ছিল কেপলারের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এবার আমরা চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। এটা ছিল আমাদের সেই অরবিট, গ্রহটি, এবং এটি হলো সেই ক্ষেত্রফল, আরো একটি পয়েন্টে এটি ছিল সেই ক্ষেত্রফল।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে যদি আমরা ত্রিভুজের আকারে কিছুটা কল্পনা করি, যদিও বা এটা ত্রিভুজ না, তবু আমরা এটাকে ত্রিভুজের একটি অ্যাপ্রক্সিমেশন হিসেবে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানকার এই দৈর্ঘ্যটি বড়, কিন্তু এটা যে হাইট আছে, হাইটটা হলো ছোট। কিন্তু এখানে অর্থাৎ এটিকে আমরা লিখি এস এবং এটি হলো আর, অর্থাৎ এটির দৈর্ঘ্য আর, এবং এটি হলো আবার S1 R1 S2 R2। এখানে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় S ছোট, S বড় কিন্তু R ছোট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি S ছোট কিন্তু R বড়, অর্থাৎ এখানে আর একটি কনজারভেশনের ল বোঝা যাচ্ছে, যেটি হলো এরিয়া কনজারভেশন। অর্থাৎ এখানে একটি ছোট জিনিস এবং একটি বড় জিনিস গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো একটি ছোট জিনিস এবং একটি বড় জিনিসের গুণফল। এটাই কেপলারের দ্বিতীয় সূত্রের চিত্র আকারে ব্যাখ্যা। যদিও এটা অনেক কিছু মিস করে, তবু এটা বোঝার জন্য খুবই ভালো। এটাই ছিল আজকের আমাদের টপিক।